আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাস্টার্স মাত্রবিদ্যা ভাইভায় কিছু কনফিউজিং যে কোয়েশন করা হয় সেগুলো নিয়ে। প্রথমত হচ্ছে মাস ও মাত্র কী। মাসকে নিয়ে যে বিদ্যা আলোচনা করে তাকে বলা হয় ইকথিওলজি, এবং মাত্র নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ফিশারিস। মাছের যদি সংজ্ঞায় আসি তাহলে বলা হয় এগুলো হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী, যারা ফুলকার সাহায্যে শ্বসন কার্য সম্পন্ন করে এবং যুগ্ম ও অযুগ্ম পাখনা বিশিষ্ট। তাদের দেহ সাধারণত আইসে আবৃত বা নগ্নত্বক। তাদেরকে আমরা মৎস্য বলে থাকি। শীতল রক্ত বিশিষ্ট বলতে কী বোঝায়? অর্থাৎ যাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে। কিন্তু যেমন মানুষের কথা বলা যায়, মানুষের দেহের তাপমাত্রা কিন্তু পরিবেশের সাথে ওঠানামা করে না। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা সবসময় বজায় থাকে, কিন্তু মাছের কথা চিন্তা করলে দেখা যায় তাদের দেহের তাপমাত্রা ওঠানামা করে পরিবেশের তাপমাত্রার সাথে। জলজ মেরুদণ্ডী, অর্থাৎ এদের দেহের যে নটখট থাকে সেটা পরবর্তীতে মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় এবং ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, ফুলকারন্ধ্র থাকে। যে এই ফুলকারন্ধ্র পরবর্তীতে দেখা যায় যে ফুলকা শোষণের জন্য যে ফুলকা তৈরি করে। দেহে যুগ্ম অযুগ্ম পাখনা থাকে, যেমন যে ডরসাল ফিন অথবা কডাল ফিন, অথবা যে যুগ্ম হিসেবে বলা যায় পেলভিক ফিন অথবা বক্ষীয় পাখনা যেগুলো আছে এগুলো হচ্ছে যুগ্ম। অযুগ্ম যেমন হচ্ছে ডরসাল ফিন অথবা কডাল ফিন যেটা আছে সেটা। বিভিন্ন ধরনের আইসে আবৃত থাকে, যেমন যে প্লাকয়েড, টিনয়েড, গ্যানয়েড, সাইক্লয়েড আইসে আবৃত থাকে, অথবা কারো কারো দেহ ওই যে কোনো মাছের দেহ কোনো আইসি থাকে না, যেমন এই যে মাগুর মাছ অথবা ট্যাংরা মাছ যেগুলো আছে সেগুলোতে। তাহলে মাছ কাকে বলে? মাছ হচ্ছে শীতল রক্তবিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী, যারা ফুলকার সাহায্যে শ্বসন কার্য সম্পন্ন করে এবং যাদের দেহে যুগ্ম অযুগ্ম পাখনা আছে এবং সাধারণত আইসে আবৃত অথবা নগ্নত্বক থাকে। তাহলে মাৎস্য কি? মাৎস্য হচ্ছে অর্থনৈতিকভাবে গুরুত্ব সম্পন্ন জলজ ও অর্ধজলজ জীব। তাহলে এই যে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মাছ, তো তাহলে অবশ্যই হচ্ছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাহলে মাছের মধ্যে মাছও আছে, কিন্তু আর একটু ব্রড সে টার্মটা বলা হচ্ছে তাহলে খারাপ। এখানে আমরা বলেছিলাম শুধু কর্ডাটা পর্বের যারা মেরুদণ্ডী অর্থাৎ ভার্টিব্রেটা পর্বের অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি এবং কন্ডিকটিস শ্রেণীর যে যারা আছে তারাই হচ্ছে মাছ। কিন্তু এখানে মাৎস্যতে অন্তর্ভুক্ত করা হয়েছে মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা পর্বের যারা যে অর্থনৈতিকভাবে গুরুত্বসম্পন্ন জলজ এবং অর্ধজলজ সবাইকে আমরা যোগ করেছি। তো এদেরকে সাধারণত ব্রড দুইটা টার্মে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফিন ফিশ, অর্থাৎ এই যে মাছ যারা আছে, পিওর মাছ যারা আছে তারা হচ্ছে মাৎস্য। আর আরেকটা হচ্ছে শেল ফিশ, যেমন এই যে কাটল ফিশ ধরতে পারি, অথবা এই যে ডলফিন, হাঙ্গর হাঙ্গর মাছই, ডলফিন, তারপরে যে কুমির, এইসব কিছুই হচ্ছে শেলফিশের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এরা হচ্ছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জলজ অর্ধজলজ। কাঁকড়া, শামুক, ঝিনুক এরা সবাই হচ্ছে এই যে মাৎস্য এর অন্তর্ভুক্ত, অর্থাৎ মাছও অন্তর্ভুক্ত, আবার এই যে কাঁকড়া, ঝিনুক, শামুক সেগুলো অন্তর্ভুক্ত। আমরা দ্বিতীয় প্রশ্নে আছি প্রন এবং শ্রিম্প কি। প্রনের উদাহরণ যদি আমরা বলি তাহলে বলবো পিনিয়াস মনোডন বা বাগদা চিংড়ি যেটা আছে। তো বাগদা চিংড়ির যে বৈশিষ্ট্য আছে সেগুলো বললেই প্রনের বৈশিষ্ট্য হয়ে যাবে। যেমন এদের অ্যাবডোমেন সাধারণত একটু সোজা থাকে, যেখানে এই যে শ্রিম যারা আছে ম্যাক্রোবেকিয়াম বার্গি বলতে হবে, সেটার যেমন গলদা চিংড়ি আছে, এই যে গলদা চিংড়ির অ্যাবডোমেনটা বাঁকানো বিপরীত হিসেবে। এবং এই যে বাগদা চিংড়ি বা ফিনিয়াস মনোডন যে আছে তার প্রথম 3 জোড়া পায়ে ছেলেট থাকে, অর্থাৎ ছেলেট বলতে বোঝাচ্ছে এখানে যে চিমটি থাকে। আর এরা সাধারণত না, এরা সবাই হচ্ছে লোনা পানির, অর্থাৎ এই যে উপবর্গের এই দুইটা এই যে চিংড়ির মধ্যে পার্থক্য হচ্ছে উপবর্গের মধ্যে। শ্রেণীবিন্যাসে যদি আমরা দেখি টেক্সোনমিক্যাল ক্লাসিফিকেশনে শুধু এই যে উপবর্গের মধ্যে পার্থক্য। এরা হচ্ছে ডেন্ড্রোব্রাঙ্কিয়াটা এবং এরা হচ্ছে এই যে আরেকটা উপবর্গের অন্তর্ভুক্ত। তাহলে এই যে প্রথম 3 জোড়া পায়ের মধ্যে ছেলের থাকে আর এরা হচ্ছে লোনা পানিতে থাকে। আর গলদা চিংড়ি যেটা আছে এদের অ্যাবডোমেন বললাম আমরা বাঁকানো, এবং প্রথম যে 2 জোড়া পা আছে সেখানে এই যে চিমটির মতো যে চিলেট থাকে সেটা থাকে, এবং এরা সাধারণত সামুদ্রিক অথবা স্বাদু পানি উভয় জায়গায় বাস করতে পারে। তাহলে এই যে ম্যাক্রোবেকিয়াম রোজেনবার্গি যেটা আছে সেটা দেখে দেখা যায় যে ব্রেকিশ ওয়াটার অর্থাৎ লোনা পানিতে এরা প্রথমত প্রজননের জন্য প্রজনন করে এবং পরবর্তীতে এরা যে স্বাদু পানিতে এরা বাস করতে পারে গলদা চিংড়ি। তাহলে প্রন এবং শ্রিম্পের উদাহরণ সহ আমরা যে কোনো কিছু বলে দিতে পারবো যে প্রন হচ্ছে পিনিয়াস মনোডন, পি দিয়ে মনে রাখবো প্রন, পিনিয়াস মনোডন, এবং এরা হচ্ছে লোনা পানিতে থাকে। আর ম্যাক্রোবেকিয়াম রোজেনবার্গি যেটা আছে গলদা চিংড়ি, শ্রিম্প এটা হচ্ছে সামুদ্রিক
বা স্বাদু পানি উভয় জায়গায় থাকতে পারে এবং অ্যাবডোমেন পাকানো। আচ্ছা। কন্ডিকথিস এবং অস্টিকথিস সম্পর্কে প্রশ্ন করা হয় যে কন্ডিকথিস কারা, অস্টিকথিস কারা? কন্ডিকথিসে বলা হচ্ছে যাদের অন্তঃকঙ্কাল কোমলাস্থি বিশিষ্ট, কার্টিলেজিনাস এবং যারা লবণাক্ত পানিতে বসবাস করে অর্থাৎ সমুদ্র বা মোহনায় বসবাস করে। যার ফলে এদের দেহে একটা সিস্টেম আছে অসমোরেগুলেশন সিস্টেম। সেটা কিন্তু এই যে আমরা যে স্বাদু পানির মাছ যেমন রুই, কাতলা এগুলোতে দেখি না অসমোরেগুলেশন সিস্টেম। এদের ফুলকা ৫ থেকে ৭ জোড়া থাকে। আমরা যদি মাছ কাটি তাহলে দেখতে পাবো যে ফুলকার যে চিরুনির পাতের মতো গঠন। তো চিরুনির পাতের মতো গঠন এই যে ফুলকা যেটা আছে সেটা ৫ থেকে ৭ জোড়া থাকে মাথার উভয় পাশে। কন্ডিকথিস মাছে অর্থাৎ হাঙ্গর বা এস্কেটস রে এগুলোতে যদি দেখি তাহলে এভাবে দেখা যাবে ৫ থেকে ৭ জোড়া। শ্বাসরন্ধ্র দেখা যাবে আছে অর্থাৎ ২ টা শ্বাসরন্ধ্র চোখের উপরে, মাথার উপরে থাকে যেগুলো দিয়ে তারা প্রয়োজনে শ্বাস নিতে পারে। এই যে পানি ওই শ্বাসরন্ধ্র দিয়ে প্রবেশ করে এবং ফুলকা দিয়ে বের হয়ে যায় তখন এই যে অক্সিজেনের বিনিময় ঘটে। এদের বায়ুথলি বা পটকা থাকে না অর্থাৎ কন্ডিকথিস বা সাগরের মাছে বায়ুথলি বা পটকা থাকে না, থাকার প্রয়োজন পড়ে না কারণ তাদের অনেক গভীর সমুদ্রে যেতে হয়। পটকা থাকলে এই গভীর সমুদ্রে যাওয়া সম্ভব হবে না। এদের অন্তঃনিষেক ঘটে। যদি বহির্নিষেক ঘটতো তাহলে সব ডিম লোনা পানিতে নষ্ট হয়ে যেত অর্থাৎ বাহ্যিক পরিবেশে নষ্ট হয়ে যেত। সেজন্য তাদের অন্তঃনিষেক ঘটে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলছি হাঙ্গর যেটা স্কুলেডন সরাকোয়া। অস্টেকথিস বা আমরা যে লেবিও রোহিতা বা কাতলা, মৃগেল যেগুলো আছে সেগুলোর কথা আমরা যদি বলি এদের অন্তঃকঙ্কাল হচ্ছে কঠিন অস্থি নির্মিত। এরা স্বাদু পানির পুকুর, হ্রদ, নদীতে পাওয়া যায়। এদের ফুলকা ৪ জোড়া। তাহলে এদের ফুলকা ছিল ৫ থেকে ৭ জোড়া, এদের হচ্ছে ৪ জোড়া। এদের কিন্তু শ্বাসরন্ধ্র নেই। শ্বাসরন্ধ্র না থাকাটাই বলা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য এবং এদের বহির্নিষেক ঘটে। যেহেতু স্বাদু পানিতে কোনো যে ডিম নষ্ট হবে না সেজন্য এই যে পানিতে ডিম ছেড়ে দেয় স্ত্রী এই যে মাছ যেটা আছে সেটা এবং সেখানে স্পার্ম এসে সেটাকে নিষেক করে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলব লেপিওরোহিতা। তাহলে মূল কথা হচ্ছে কন্ডিকথিস হচ্ছে অন্তঃকঙ্কাল কোমলাস্থি বিশিষ্ট এবং এরা যে সমুদ্রের মাছ আর অস্টিকথিস হচ্ছে অন্তঃকঙ্কাল কঠিনাস্থি বিশিষ্ট এরা হচ্ছে এই যে স্বাদু পানির মাছ। অন্য একটা প্রশ্ন করা হয় ডগফিশ বা ক্যাটফিশ কি এবং এদের পার্থক্য। যে ডগফিশ তাহলে হাঙ্গরকে আমরা ছোটো আকারের যে শার্ক আছে তাদেরকে আমরা বলি ডগফিশ। তো এই ডগফিশের হচ্ছে কোমলাস্থি বিশিষ্ট আমরা আগেই বৈশিষ্ট্য পড়েছি। তো কেন তাদেরকে ডগফিশ বলা হয়? কারণ এদের শিকারে দেখা যায় যে কুকুরের মতো আক্রমণাত্মক এরা শিকারের দিক দিয়ে এবং এদের ঘ্রাণ শক্তি খুবই প্রবল। কুকুর যেমন অনেক দূরের ঘ্রাণ শক্তি এরা গ্রহণ করতে পারে। মাছ তো আর এরকম ওই যে ঘ্রাণ শক্তি বলতে সেখানকার পরিবেশের পানি বিশ্লিষ্ট করে সে এই যে সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ তারও ঘ্রাণ শক্তি olfactory লোবটা খুবই olfactory রসেট বলে সেটা খুবই এই যে শক্তিশালী। এইসব কারণে মানে শিকারে আক্রমণাত্মক হওয়ার কারণে এবং যে olfactory রসেটটা খুবই শক্তিশালী হওয়ার কারণে কুকুরের মতো তাকে বলা হয় ডগফিশ। অন্যদিকে ক্যাটফিশ হচ্ছে অস্থিবিশিষ্ট মাছ যাদের বিড়ালের গুফের মতো বারবেল থাকে। আমরা বিড়াল দেখেছি, বিড়ালের দেখা যায় যে এই যে গুফ থাকে। তো এই গুফগুলো হচ্ছে যে স্নায়ুতন্ত্রের একটা অংশ যেটা এই যে পরিবেশ সম্পর্কে তাকে বিভিন্ন তথ্য দেয়। অন্ধকারের মধ্যে সে চলতে পারে এই গুফের মাধ্যমে তথ্য নিয়ে বিড়াল। তো ক্যাটফিশ যেগুলো আছে যেমন আমরা মাগুর মাছের কথা চিন্তা করতে পারি। তো মাগুর মাছ খাদার মধ্যে বসবাস করে। সে যখন এই যে খাদার মধ্যে অন্ধকারের মধ্যে সে আসলে কিভাবে পথ চলবে? তথ্য পাবে পরিবেশ সম্পর্কে। তার সেজন্য আছে বারবেল। তো বারবেল সম্পর্কে বারবেল তাকে বিভিন্ন তথ্য দিতে পারে। তো এই বারবেল থাকার কারণে বিড়ালের গুফের মতো বারবেল থাকার কারণে অর্থাৎ শক্ত লোমের মতো গঠন থাকার কারণে তাদেরকে আমরা বলছি ক্যাটফিশ। উদাহরণ হিসেবে আমরা বলব মাগুর মাছ, ক্লেরিয়াস বেট্রাকাস। আর এখানে ডগফিশ হিসেবে ওই সেটাই বলতে পারবো আমরা স্কুলিডিয়ান সররাকুয়া। এই সমস্তগুলো ছিল কনফিউজিং কিছু কোয়েশ্চন যে ডগফিশ, ক্যাটফিশ কি, কন্ডিকথিস, অস্টিকথিস কি, প্রন এবং শ্রিম্পের মধ্যে পার্থক্য বলো, মাছ ও মাৎস্য কাকে বলে। এই সব কিছু একজন ভাইভা ক্যান্ডিডেট যে একটু ডিটেলস আরও স্টাডি করে আসতে হবে ভাইবার জন্য। সবাইকে ধন্যবাদ।